বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি গ্রামীণ ফোনে ছিলাম 2007 সাল থেকে। জিএসএমের প্রতিনিধির অংশগ্রহণের পরে জিএসএমের একজন প্রতিনিধির উপস্থিতিতে একটা ভাইবা হয় আমার সময়ে, এবং সেখানে আমি সিলেক্টেড হই। পরবর্তীতে গ্রামীণ ফোনে জয়েন করি এবং 8.5 বছর কর্পোরেট অ্যাফেয়ার্সে আমি শেষ করি রিলেশনশিপ ম্যানেজার হিসেবে। তো আমার শহীদ পিতার আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ওনার রায়ের আগের দিন আমাকে ছোট একটা রুমে ডেকে নিয়ে বলা হয় যে আপনি হয় রিজাইন করেন, না হলে আমরা আপনাকে টার্মিনেট করে দেব। এই তো তারপরে ঘটে। এটা 2015 নভেম্বরের 1 তারিখ। আমাকে কোনো কারণ দর্শানো হয়নি। আমার বিরুদ্ধে আমি অ্যাওয়ার্ডের এমপ্লয়ি ছিলাম। আমি ঠিক এর কিছুদিন আগেই বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পাই গ্রামীণ ফোনে, এবং আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে কী সমস্যা, কী কারণ, এবং কোনো কারণ দর্শানো ছিল না, কোনো অসদাচরণের অভিযোগ ছিল না, নন পারফরমেন্সের কোনো ইস্যু ছিল না, নন কমপ্লায়েন্সের কোনো ইস্যু ছিল না। তো বলার পরে সামগ্রিক বাস্তবতায় আমি তখন বলি যে আসলে উপরে তো একজন আছেন, বিষয়টা ঠিক হচ্ছে না আমার সাথে যেটা হচ্ছে। তো দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মাই ক্যারিয়ার ইন গ্রামীণ ফোন। তো তারা যেটা করে, দুটো জিনিস আমার উল্লেখ করা দরকার। আমাকে তারা কম্পেনসেট করতে চেয়েছিল। তারা বলেছিল যে এমনভাবে জিনিসটা কম্পেনসেট করা হবে যাতে আপনি কিছু করে চলতে পারেন। ইন্টারেস্টিংলি এটার কিছুই হয়নি। বাজারে কিছু কথা চালু আছে, কিন্তু সেগুলো সত্যি না। যদি প্রয়োজন মনে করা হয় তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখতে পারে। যেমন আমাকে অনেক বড় অ্যামাউন্ট দিয়ে বের করে দেওয়া হয়েছে, এই ধরনের বিষয়গুলো আছে। 2 নম্বর হচ্ছে, তারা যেটা করে খুব আনকনভেনশনালি, তারা আমার ছবি দিয়ে প্রেস রিলিজ দেয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক, তারা এটা জানিয়ে দেয় যে তাহকিক আমাদের এখানে আর নেই। এই বিষয়টা হয় যেদিন আব্বুর ফাঁসি হলো অন্যায়ভাবে, সেদিন সকালের ঘটনা, এবং পুরো জিনিসটা খুব মিলিয়ে করা হয় যে মুজাহিদের ছেলে গ্রামীণ ফোনে আর নেই। এবং আমাকে বের করার আগে অনলাইন কিছু ক্যাম্পেইন হয়েছিল। পরবর্তীতে আমার নলেজে এসছে, হয়তো কারা করেছে, আমার কাছে পুরো প্রমাণ তো আর থাকে না। সেখানে আমাকে তথ্য পাচার, রাজনীতিকরণ, আরও অনেক বিষয় এখানে আনা হয়েছে। এবং এখনও অভিযোগ নেই যেটা আমার বিরুদ্ধে কল্পিত অভিযোগ, এবং কোনোটাই প্রমাণ করতে পারেনি। ওই অবস্থায় এই সব কিছু মিলিয়ে তারা আসলে কাজটা করে। আমার তৎকালীন আমার ডিপার্টমেন্ট ডিরেক্টর ছিলেন ইশতিয়াক হোসেন চৌধুরী। ওনাকেও আমাকে বের করতে দেওয়ার ব্যাপারে সহযোগিতা না করার অপরাধে ওনাকেও বের করে দেওয়া। আমি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে সেপ্টেম্বর মাসের 4 তারিখে, আমার যতটুকু মনে পড়ে, আমি গ্রামীণ ফোনে চাকরি পুনর্বহাল এবং ক্ষতিপূরণ সহ চাকরি পুনর্বহালের আবেদন করি। এখনও পর্যন্ত সেটা সমাধান হয়নি। আমি বিশ্বাস করি গ্রামীণ ফোন অথরিটি শুভবুদ্ধির পরিচয় দেবে এবং এটার দ্রুত সমাধান করবে ইনশাআল্লাহ। মামলা করলে তো কর্পোরেটরা খুশি হয় দেখি। মামলা করলে মিডিয়াতে কোনো কিছুই কেন যেন তাদেরকে টাচ করে না। তো আমি এবং কোনো মামলা না করা, মিডিয়াতে কোনো নেগেটিভ ক্যাম্পেইনে না যাওয়া, এবং একই সাথে কোনো সহিংস কোনো আচরণ, রাগ দেখানো, রাগ মেটানো, এই ধরনের কোনো ইস্যু আমার মধ্যে কখনোই ছিল না, আলহামদুলিল্লাহ। এইভাবে আমি পারিবারিকভাবে বড় হইনি, আমার আব্বা আমাদেরকে বড় করেনি।
আমি শুরু থেকে চেয়েছিলাম যে যেহেতু আমার ব্যাপারটা রাজনৈতিক, অন্য আরও আমাদের যারা আছেন আমি সে ব্যাপারে পরে আসব, তো আমি চেয়েছিলাম যে বিষয়টা অংশীজনদের অংশগ্রহণের মাধ্যমে ভদ্রভাবে সমাধান হয়ে যাক। এতে প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন বা তারা তো অনেক বড় কন্ট্রিবিউটর, তাই না, বিগেস্ট এফডিআই। তো আমি আশা করেছিলাম এবং এখনও আমি আশা করি যে এটার একটা সন্তোষজনক সুন্দর সমাধান হবে ইনশাল্লাহ। গত সময়গুলোতে, গত 10 বছর বা তার বেশি সময় ধরে গ্রামীণফোনে চাকরিচ্যুতির ইস্যু কিন্তু একমাত্র আমি না, প্রায় ৩,৫০০-এর অধিক এই ধরনের ইস্যু আছে। এটা নিয়ে অসন্তোষ আছে আমার সাবেক সহকর্মীদের মধ্যে এবং সেটা স্বাভাবিক। মামলা আছে, অসংখ্য মামলা, এবং আপনারা জানেন যে এটার সাথে মিলিয়ে WPPF 5% প্রফিট ডিস্ট্রিবিউশন নিয়ে একটা আন্দোলন বা একটা চেষ্টা অব্যাহত আছে। অফিসের সামনে আমাদের সাবেক সহকর্মী ভাই বোনরা প্রায় ডেমনস্ট্রেশন করেন এবং মামলা তো চলছেই। তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আসলে যে জায়গাটাতে গত স্বাধীনতার পর থেকে যেই সংস্কৃতির উপরে আমাদের দেশটা তৈরি হয়েছে, আমাদের কর্পোরেট কালচার যেখানে তৈরি হয়েছে যেরকমভাবে, আসলে আমি ঠিক বুঝতে পারি না যে কোনো বিষয় সমস্যা তো থাকতেই পারে, আমরা বসে কেন সমাধান করতে পারি না, এটা আমার মাথায় আসে না। আপনার সাথে আমার বিরোধ থাকতেই পারে, মতের পার্থক্য থাকবে, ভিন্নতাও থাকবে, মত পার্থক্য, সেখানে আপনার সাথে বসে খুব কর্ডিয়াল একটা এনভায়রনমেন্টে চা খেতে খেতেও তো অনেক কথা বলে সমাধান করা যায়। আমি আনফর্চুনেটলি গ্রামীণফোন সহ কোনো কর্পোরেটকেই এই ধরনের ইন্টারনাল বিষয়গুলো নিয়ে কর্মী বা সাবেক কর্মীদের সাথে বসে সমস্যা সমাধান কল্পে কোনো ইতিবাচক পদক্ষেপ নিতে দেখিনি। উল্টো আপনি জানবেন সেখানে আমার সাবেক সহকর্মীদের উপরে লাঠিচার্জ হয়েছে, জল কামান দেওয়া হয়েছে, গরম পানি দেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। সেখানে অসুস্থ বোনেরা ছিলেন, অসুস্থ কলিগরা ছিলেন। আমাদের একজন সাবেক সহকর্মী শিল্পী রাজীব ভাই, উনি তো মারাই গেলেন। বিষয়গুলো আসলে সমাধান করা যায় যে এভাবে না, এভাবে করা যাবে, বা আপনারা এভাবে বলবেন না বা এভাবে চেন না, আমরা এটা করতে পারবো, আপনারা আসেন আমরা একটা সমঝোতার মধ্যে আসি। এই ধরনের কোনো বিষয় আমার এই সাবেক সহকর্মীদের সাথে, ইনক্লুডিং আমার ব্যাপারটা সহ, আমার চোখে পড়েনি। এটা খুবই দুঃখজনক এবং এটার থেকে জাতির পরিত্রাণ হওয়া দরকার, কর্পোরেটগুলোর এবং আমরা যারা আছি বাইরে সবারই এটা চিন্তার একটা বিষয় হওয়া দরকার, গবেষণার বিষয় হওয়া দরকার যে এটা কেন হয় না এবং কর্পোরেটগুলো কেন এই আচরণগুলো করে এবং সমাধানে আসলে আর কি করা যায়। ডোর শুড বি ওপেন অল দ্য টাইম, তাই না? গ্রামীণফোন নিয়ে যতগুলো অভিযোগ পত্রপত্রিকায় আসছে, আমাদের ক্যাম্পেইন হচ্ছে, অনেকে বলছেন, এগুলো তো আমি বলবো যে রাষ্ট্রের সংশ্লিষ্ট যারা নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট যে সমস্ত অথরিটি আছেন, এটা তাদের নলেজে আসলে তারা এটা দেখবেন। তদন্ত সাপেক্ষে তো আসলে অভিযোগগুলো তো গুরুতর এবং মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, তথ্য নিরাপত্তা, ব্যক্তিগত জীবন, ব্যক্তি স্বাধীনতাগুলো এখানে জড়িত। ইট শুড বি অ্যাড্রেসড বাই দ্য কনসার্ন অথরিটি টু রিজলভ। এটা তাদের তদন্ত করে এটা সমাধানে আসা উচিত। যদি না হয় সেটা পাবলিক বলে দিবে, এতে তো গ্রামীণফোনের জন্যই ভালো। আর যদি তদন্তে প্রমাণিত হয় তাহলে তো তাদের দেশীয় আইন, এবং যেহেতু তারা টেলিনর এর বাংলাদেশ ইউনিট, সো আন্তর্জাতিকভাবেও তাদের একটা দায়বদ্ধতার জায়গা থাকে। আমি আশা করি এটা সংশ্লিষ্ট মহলগুলো বিবেচনায় আনবেন। বিষয়গুলো একটু সেন্সিটিভ। সরাসরি আপনি কেউ যদি অপরাধ করে আপনার প্রমাণ তো রাখেন না নর্মালি। আর আমি যেহেতু কোনো সিন্ডিকেটেড ক্রাইমের সাথে জড়িত ছিলাম না, আমার পক্ষে এই বিষয়গুলো জানাও সম্ভব না। আমার কথা হচ্ছে অভিযোগ যেহেতু এসছে, অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মহল
যারা এটার অথরিটি তারা এটা দেখভাল করবেন, তদন্তপূর্বক এটা সমাধান হওয়াটা জরুরি। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য দরকার, এটা কর্পোরেটের সাস্টেইনেবিলিটির জন্য দরকার। যারা বিদেশি প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করেন, বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা খুবই জরুরি। আমি এই প্রসঙ্গে আগেও বলেছি যে একটা সংস্কৃতির উপরে চলা এই দেশটা, প্রত্যেকটা ইনস্টিটিউশন, প্রত্যেকটা এটাকে কি বলবো, ইন্ডাস্ট্রি আসলে এফেক্টেড রাজনীতিকরণের। আপনি দেখবেন যে মেধার বদলে এখানে রাজনীতিকে প্রাধান্য দেওয়া হয়, ব্যক্তিগত লাভ, ক্ষতি, ব্যক্তিগত আক্রোশ। আপনার নামে বেনামে আমাদের এই যে সহকর্মীদের চাকরিচ্যুতর যে ইস্যুটা, আমি 2015 সালে 5,500 এমপ্লয়ি, এখন 1,1100। তো ঠিক আছে, আপনি থার্ড পার্টি ট্রান্সফার বলেন, আপনি প্রযুক্তির কারণে বলেন, আপনার লোক কম লাগতে পারে, কিন্তু তাই বলে তো এরকম না। আর যদি হয় সেটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে হবে, রিহ্যাবিলিটেশন যারা বলে, আপনাকে পুনর্বাসনের ব্যবস্থা করা, কম্পেনসেট করা এবং আপনার সাথে একটা আলোচনার মাধ্যমে এটা করা, যাতে আপনার মধ্যে কোনো ধরনের অভিমান, রাগ কাজ না করে। গ্রামীণফোনের এমপ্লয়িদের তো গ্রামীণফোনের অ্যাম্বাসেডর হওয়ার কথা। আমি গ্রামীণফোনে ছিলাম এবং আরও যারা আছেন বা ছিলেন তারা তো গ্রামীণফোনের প্রতিনিধি, অ্যাম্বাসেডর হওয়ার কথা থ্রু আউট দেয়ার লাইফ, টু দি এন্ড অফ দেয়ার লাইফ। এই চান্সটা তো গ্রামীণফোন মিস করে কেন ঠিক জানি না, যে সন্তুষ্টি সহকারে একটা মানুষ কেন বিদায় নিতে পারবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন, যারাই মামলা করেছেন, আন্দোলন করছেন, আমার সহকর্মীবৃন্দ, আমি খুব অবাক হই, তারা কিন্তু কখনো রাস্তাও আটকান নাই, একটা ঢিলও ছোড়েন নাই, মুখ খারাপও করেন নাই, কারো গায়ে হাতও তোলেন নাই। তারা চাইতেই পারে, তাদের চাওয়াটা ন্যায্য অন্যায্য সেটাও তো তদন্ত সাপেক্ষে। আপনি বসতে পারেন, তাই না? আপনি বসবেন, বসে দুই পক্ষের কথা শোনেন। আমি জানতে পেরেছি যে শ্রম জনশক্তি মন্ত্রণালয়, তারপরে আপনার টেলিকমিউনিকেশন যে মিনিস্ট্রি, আরও হয়তো বা আরও কেউ কেউ মিলে একটা ত্রিপক্ষীয় গ্রামীণফোন এবং তার আমাদের যারা এগ্রিভড আছেন সবাই মিলে আসলে বসেছেন তারা সমাধান কল্পে। আমি বিশ্বাস করতে চাই যে এর মধ্যে সততা থাকবে, আন্তরিকতা থাকবে এবং জাতির জন্য একটা উদাহরণ তৈরি করে যে কর্পোরেটগুলো কিভাবে চলা উচিত, শ্রমিকদের ব্যাপারে তাদের আচরণ কী হওয়া উচিত এবং এই ধরনের বিষয়গুলো কিভাবে অ্যাড্রেস করা উচিত, যাতে খুব সহনীয় পর্যায়ে থেকে জিনিসগুলো করা যায়। কিছুটা ডেভেলপমেন্ট আছে। আমি আমার জানা মতে তো দীর্ঘদিন পরে শুনানি ডেট পেয়েছে শ্রম আদালতে, কিছু হিয়ারিং হচ্ছে। আমি ইতিবাচক থাকতে চাই। যেটা হয়েছে এখন প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকার, আইনের শাসন আগের থেকে বেটার হবে, এটা তো সবার প্রত্যাশা। আমি বিশ্বাস করতে চাই এখানে একটা সমাধান সন্তোষজনক এবং সম্মানজনকভাবে হবে ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এই সরকার টেস্টে হয়তো সরকারের সবাই জুলাই চেতনাকে একইভাবে ধারণ নাও করতে পারেন, কিন্তু আমি সরকারের সামগ্রিক চেষ্টাগুলোকে ইতিবাচকভাবে দেখতে চাই এবং আসলে ইতিবাচক হওয়া ছাড়া দেশ গঠনে আপনি সামনে আগাতে পারবেন না। তো দোষ চাইলে তো ধরাই যাবে, সমালোচনাও করা যায়। আমি ইতিবাচক থাকতে চাই যাতে সামনের বাংলাদেশটা আরও জুলাই চেতনার উপরে ভিত্তি করে সামনের বাংলাদেশটা সত্যিকারের উন্নয়নমূলক এবং এটাকে কি বলে, এই যে আমরা যেই সমস্যাগুলো ফেস করছি এই জায়গাগুলো যাতে সবাই তার নাগরিক সুবিধা এবং অধিকারের বিষয়টা ফিল করতে পারে যে আমি একজন নাগরিক, আমি আমার ন্যায় বিচার পাবো, আমার ভোটের অধিকার থাকবে এবং আমার ভোট, আমার অধিকারগুলো মূল্যায়িত হবে, সম্মান পাবে। বাংলাদেশে এই জিনিসগুলো হয় খুব আনফর্চুনেটলি। আমার বিশ্বাস যে প্রফেসর ইউনূস সাহেব নিজেও জানেন না যে ওনাকে সামনে রেখে বা ধারণা করে এই ধরনের বিষয়গুলো হয়। এটা বেটার তো উনি বলতে পারবেন যে উনি আসলে গ্রামীণফোনের এই ধরনের কাজগুলোকে বা উনি যেসব প্রতিষ্ঠানের সাথে জড়িত অথবা বাংলাদেশে এনেছেন তাদের বিষয়গুলো উনি কতটা ভালো করে জানেন এবং তবে তার জানা উচিত, জানা থাকলে এটা দেশের জন্য ভালো।
যে ওনার নাম ভাঙিয়ে হোক অথবা ওনাকে সাইনবোর্ড বানিয়ে হোক অথবা ওনার ইমেজটাকে, যে গ্রামীণ ফোনকে টেলিনরকে বাংলাদেশে এনেছেন ইউনূস সাহেব, এই জন্য ইউনূস সাহেব সব কিছুর জন্য দায়ী, অথবা ইউনূস সাহেব এনেছেন মানে সব কিছু তার, বিষয়টিকে আসলে সেরকম কিনা এটা তো ভাইয়া গ্রামীণ ফোন এবং টেলিনরের পাশাপাশি ইউনূস সরকার বা ইউনূস সাহেবের তারও নলেজে থাকার কথা, এবং আমার মনে হয় কিছুটা দায়িত্ব তারও থাকে টু ক্ল্যারিফাই টু দি mass audience of this country that I am not involved or I didn't know anything, অথবা এরকম কিছু যদি হয়ে থাকে এটার দায়ভার আমার না, রাদার এই জিনিসগুলো যাতে না হয়, সমাধান হয়, আমি সেজন্য ইতিবাচক থাকব। আইনের আমি হস্তক্ষেপ করব না, আমি 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 কোনো সমাধানে কোনো পক্ষ জড়িত থাকলে সেখানে হস্তক্ষেপ করব না। এই বিষয়গুলো কিছুটা বক্তব্য যদি ওনার থেকেও আসতো তাহলে বাংলাদেশে ন্যায় বিচার এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আমার মনে হয় আরও ভালো হতো। আমার মনে হয় না, কেন মনে হয় না, উনি নিজেও কিন্তু নির্যাতিত। গ্রামীণ টেলিকম বা আপনি ট্যাক্স রিলেটেড ওনার যে ইতিহাস, যে মামলার ইতিহাস, ওনাকে যেভাবে টানা হ্যাচড়া করা হয়েছে কোর্টে এবং মামলা সহ, সো আমাদের ব্যথা তো উনি ভালো বুঝতে পারার কথা। আমার মনে হয় কি বিষয়গুলো বাংলাদেশে সবার কানে পৌঁছানো হয় কিনা বা পৌঁছে কিনা এটাও একটা ব্যাপার। আমি বিশ্বাস করব যে আপনাদের চ্যানেলে সাংবাদিক ইলিয়াস ভাই যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, গ্রামীণ ফোনের মাধ্যমে এই ধরনের বিষয়গুলো মাননীয় প্রধান উপদেষ্টার নলেজে আসবে, সংশ্লিষ্ট অথরিটির নলেজে আসবে এবং তারা এটা অ্যাড্রেস করবেন, এবং যদি তাদের করণীয় কিছু থাকে আমি তো বললামই, আমি আশা করব সেগুলো তারা করবেন। দেখেন, অথরিটি তো থাকেই, তাদের প্রতিনিধিত্ব এখানে আছে। আপনি যদি দায়ভার দিতে চান তারা এড়াতে পারবেন কি না এটা তো প্রশ্ন করাই যায়। আমি এটাই তো বললাম যে সর্বোচ্চ বাংলাদেশ তো সব কিছুতেই ওয়ান ম্যান শো হয়ে যায়, তো সব কিছুতেই প্রফেসর ইউনূস সাহেবের নলেজে বিষয়গুলো থাকা দরকার, যাওয়া দরকার, এবং তার হস্তক্ষেপ না হলেও তার একটা বক্তব্য যদি বাজারে চলে আসতো যে বিষয়গুলোর সাথে আমি জড়িত না বা আমি জানি না, বা বিষয়গুলো সমাধানে আমি কোনো হস্তক্ষেপ করব না, আমি চাই না বিচার প্রতিষ্ঠা হোক। যদি কারো ক্লেইম তদন্তপূর্বক প্রমাণিত হয় যে সে রাইট, তাহলে তার রাইটফুল যেই জাস্টিস সেটা যেন হয়। আমার বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক, আমার বিষয়টা একেবারেই রাজনৈতিক। সেখানে তৎকালীন সময়ে সিন্ডিকেটেড একটা, আমি এটাকে ক্রাইম বলবো, সেখানে তৎকালীন আইসিটি যিনি দেখতেন তিনি, তৎকালীন বিটিআরসির চেয়ারম্যান, এমওপিটি সেক্রেটারি সাহেব, এবং আমার আব্বার যিনি রায় দিয়েছিলেন বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক প্রধান বিচারপতি, তার ছোট ভাই আমার কলিগ ছিলেন দীর্ঘদিন। অফিসের ভেতরে আমাকে যিনি বের করেছেন উনি নিজেও, এই পুরো বিষয়টাই আপনার কেউ তো চাইতেই পারে সরকারের পক্ষ থেকে বা সরকারি পজিশনে থাকা কেউ দাবি করতে পারে, চাইতে পারে। এখন আপনি অন্যায্য অন্যায় দাবির প্রতি রেসপন্স করবেন কেন, এটা তো আপনার ব্যাপার। আমি মনে করি গ্রামীণ ফোনের সুযোগ ছিল বিষয়গুলোকে অন্যভাবে ডিল করার, সেটা তারা করেনি, এবং তখন থেকে গ্রামীণ ফোনে রাজনীতিকরণ বা রাজনীতির প্রভাবটা যেভাবে পড়েছে বা এখন পর্যন্ত হয়ে আসছে, এটা কর্পোরেটের টেলিনরের বাংলাদেশ ইউনিট বলেন, বাংলাদেশের বিগেস্ট কর্পোরেট বলেন, তাদের সামগ্রিক অপারেশনের জন্য এই জিনিসটা ঠিক না। তাদেরকে অবশ্যই এটা অ্যাড্রেস করা দরকার, এবং পেশাদারিত্বের মধ্যে মেধা, যোগ্যতা, পারফরমেন্স এগুলোর প্রাধান্য থাকা উচিত। কোনো রাজনীতি, ব্যক্তিগত রাগ, প্রতিহিংসা অথবা পলিসির নামে, আজকে একটা পলিসি কালকে আরেকটার নামে আপনি কর্মীদেরকে সহনশীল অবস্থায় না রেখে তাদের সাথে যে আচরণ, এই জিনিসগুলো বন্ধ হয়ে মেধা এবং যোগ্যতা, পারফরমেন্সের উপরে টিকে থাকা উচিত। আমি আবারও বলি, আমি আশা করব যে গ্রামীণ ফোন, টেলিনর, গ্রামীণ টেলিকম সংশ্লিষ্ট যারাই এর সাথে জড়িত, তাদের মধ্যে তারা পজিটিভলি, সম্মানজনকভাবে, ইতিবাচক হয়ে এই ইস্যুগুলোর সমাধানে তারা ভূমিকা রাখবেন। এটা তো দেখতেও ভালো দেখায় না একটা সমাজে, এবং আমাদের সহকর্মীরা সবাই শিক্ষিত,
ভালো ভালো পরিবারের সন্তান, আপনি দেখলেই দেখবেন। এদেরকে আসলে যেভাবে তার রাস্তায় নামতে হয়েছে, বা আমার কথা হচ্ছে আপনার ডিমান্ড যদি আনলফুল হয় আপনি সেটা প্রমাণ করেন, কিন্তু বসে কথা বলে প্রমাণ করেন। আর আপনার ডিমান্ড যদি রাইটফুল হয় তাহলে সেটারও একটা সমাধান বুঝে শুনে করানো সম্ভব। আমি প্রত্যাশা করব শুভবুদ্ধির উদয় হবে এবং গ্রামীণ ফোন, টেলিনর এবং কনসার্ন অথরিটিসগুলো এই ব্যাপারে ইতিবাচক হয়ে সর্বোচ্চ নজর দিবে, সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা পুরনো বন্দোবস্ত, পুরনো নষ্ট বাজে সংস্কৃতিগুলো থেকে মুক্ত হয়ে আমরা কাজ করি এবং এই বিষয়গুলো সামনের বাংলাদেশে যেভাবে হয়েছে সেভাবে আর হবে না, এটা আমার একটা প্রত্যাশা। দেখেন, আপনাদের মিডিয়া যারা আছেন এবং সংশ্লিষ্ট অথরিটিস আরও যারা আছেন, বিষয়টা হচ্ছে ব্যক্তি লেভেলে, পরিবার, সমাজ লেভেলে। সূরা নিসা এসছে, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আপনি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে দৃঢ়ভাবে সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়াবেন। এটা সবার কাছে আমার প্রত্যাশা এবং নতুন বাংলাদেশে আমরা বিশ্বাস করি যে একটা ভালো বাংলাদেশের দিকে উন্নত এবং নাগরিক অধিকার যেখানে প্রতিষ্ঠিত হবে, নাগরিকরা তাদের অধিকারগুলো ফিরে পাবে, সেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। কোম্পানি লয়ের ব্যাপারে তো লয়াররা বলতে পারবে, কোম্পানি লয়াররা। তবে 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 বিষয়গুলো দেখতেও ভালো দেখায় না। যেটা আপনার দেখতে ভালো দেখায় না, যেটা আপনার বিবেকে সায় দেবে না, সেটা তো করার কোনো, আপনি একটা মানুষকে যদি আপনি চাকরিচ্যুত করতে চান, বিষয়গুলো অনেকগুলো বিষয় হতে পারে। একটা অসদাচরণ হতে পারে, নন কমপ্লায়েন্স ইস্যু হতে পারে, আপনার লিগ্যাল কোনো ইস্যু হতে পারে, আপনার পারফরমেন্স রিলেটেড ইস্যু হতে পারে। ধারাবাহিকভাবে একটা এমপ্লয়ি যদি তার পারফরমেন্স, তাকে গিভেন কেপিআই সে ফুলফিল করতে না পারে, এই জিনিসগুলোর প্রেক্ষিতে হলে কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়গুলো যদি এরকম কিছু না আপনি প্রমাণ করতে পারেন, আপনি বলতে পারেন যে তোমার এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করেছি, তোমাকে ওয়ার্নিং দিয়েছি 1 বার 2 বার 3 বার, লিখিত দিয়েছি, তুমি ঠিক হও নাই, বা তোমার এই বিষয়গুলো এরকম তুমি ট্রেনিং করে ঠিক করতে পারো নি, সো আমাদের এখন তোমাকে বের করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তবে তোমাকে বের করে দিচ্ছি, এই যে এই 3-4 মাসের এটা দিয়ে, কম্পেনসেশন দিয়ে, পিআরএস বলেন, গোল্ডেন হ্যান্ডশেক বলেন, যাতে তুমি খুব কোথাও গর্তে পড়ে না যাও। একটা প্রসেসের মধ্যে হয়ে যাওয়াটা তো সবার জন্য ভালো, কিন্তু যখন আমাদের ক্ষেত্রে, চাকরিচ্যুতর ক্ষেত্রে যাদের হয়েছে, আপনি খোঁজ নিলে দেখবেন একটা অধিকাংশের ব্যাপারে অভিযোগ একটাই, যে পারফরমেন্স বা কমপ্লায়েন্স ইস্যু বা লিগ্যাল ইস্যু না থাকার পরেও কারণ দর্শানো ছাড়া হঠাৎ করে একটা ইউনিট বাদ দিয়ে দেওয়া, হঠাৎ করে কাউকে এসে বলা যে তুমি আর নাই গ্রামীণ ফোনে। আর আমার ব্যাপারটাও তো আমি নিজেই সাক্ষী। তো এগুলো বাংলাদেশে কর্পোরেট জগতে অগ্রহণযোগ্য। একটা নতুন বাংলাদেশের দাবি হচ্ছে এই বিষয়গুলো সামনে আর যেন না হয়। চাকরি বিধিমালার মধ্যে আপনার যদি অবসরের সময়সীমার বিষয়টা বলেন, সেটা প্রাইভেট কোম্পানিগুলো তাদের থাকতে পারে, কিন্তু এরকম ঘটনার কারণে চাকরিচ্যুত হয়েছে এরকম আমি দেখিনি। বিষয়টা এরকম না। গ্রামীণ ফোনে তো একটা বিশাল অংশ জেনজি বা তার কিছুটা উপরের যারা, অন্তত আমাদের সময় ছিল, আপনার ধরেন 25 থেকে 30 বছর থেকে শুরু করে 40-45 ইয়ার্সের মধ্যে একটা বিশাল অংশ কাজ করে, এবং তারা কেউই চাকরির সময়সীমা, অবসরের সময়সীমার মধ্যে হতো না। এবং গ্রামীণ ফোনে কিন্তু এই সাবেক সহকর্মীদের প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। আজকে গ্রামীণ ফোনের যেই ইমেজ, বা ইমেজের কথা তো বলবো না, ইমেজটা ক্ষতিগ্রস্ত তাদের কারণেই হয়েছে। গ্রামীণ ফোনের যে অবস্থান, বা তারা যে লভ্যাংশগুলো দেখায় টেলিনরকে, বা টেলিনর যেটা করে, এই প্রফিটেবল কোম্পানি করার পেছনে তো আমাদের এই সহকর্মীদের যারা ছিলাম আমরা, তাদেরই কন্ট্রিবিউশন আছে। তো গ্রামীণ ফোনে সেটা মূল্যায়ন করা উচিত। আমার বক্তব্য এটা এসছে, আমি বলার চেষ্টা করেছি, দেখেন, কর্পোরেটে লোক নেয়া অথবা বাদ দেয়া, দুইটারই মানদণ্ড হইতে হবে আপনার যোগ্যতা, মেধা, আপনার পারফরমেন্স, দক্ষতা। আপনি কাউকে নেবেন, এখন কার ছেলে, মুজাহিদের ছেলে, জন্য আমাকে বাদ দিতে হবে, আর আরেকজনকে আপনি সাথে রাখবেন, আপনার পছন্দ। এই বিষয়গুলোরই তো আমি বলতে চাচ্ছিলাম
যে কর্পোরেটে তো পেশাদারিত্বের মধ্যে রাজনীতি বা ব্যক্তিগত পছন্দ কেন আসবে। তো এটা তারা করেছে বলেই তো আজকে এই সিচুয়েশনটা হয়েছে, এটা তো কোনো সন্দেহ নেই। আমি নিজেই তো তার শিকার। ওই কারণেই আমি বললাম যে এই জিনিসগুলো যেন আর সামনে না হয় এবং যেটা হয়েছে সেটার জন্য একটা সন্তোষজনক এবং সম্মানজনক সমাধান হয়। আমাদের সহকর্মীগুলো অনেক দিন ধরে চেষ্টা করছেন, আল্লাহ যেন তৌফিক দেন যে এটা সমাধান যেন গ্রামীণ ফোনকে আল্লাহ হেদায়ত করেন, সহ জড়িত পক্ষগুলোকে আল্লাহ যেন হেদায়ত দেন, সুবুদ্ধি দেন, সুমতি দেন, শুভবুদ্ধি দেন, যাতে আসলে এটা চ্যাপ্টারটা ক্লোজ হওয়া উচিত। এবং 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 আমি সংশ্লিষ্ট মহল, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এটা ওনার নলেজে গেলে এটা সমাধানে উনি কিছুটা ইতিবাচক হলেই এটা সমাধান অনেক সহজ হবে ইনশাআল্লাহ। গ্রামীণ ফোনে অন্য দেশের এমপ্লয়ি, পার্শ্ববর্তী দেশ সহ আরও কিছু দেশের এমপ্লয়ি, টেলিনর তো একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, অনেকগুলো দেশে তার অপারেশনস আছে। এটা একটা রেগুলার প্র্যাকটিস যে আপনি এক দেশের এমপ্লয়ি আরেক দেশে নেবেন, স্কিল ডেভেলপমেন্ট বলেন, লিডারশিপ ডেভেলপমেন্ট বলেন, তাই না? কিন্তু বিষয়টা বাড়াবাড়ি হয়ে যায় তখন যখন পার্টিকুলার কোনো একটা দেশের এমপ্লয়ি বেশি আসে অথবা দায়িত্বশীল পজিশনগুলোতে থাকে। বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটটা বিবেচনা করা দরকার। এটাকে বিজনেস এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট বলে। যে আপনি যখন দেখছেন যে দেশের পরিস্থিতি বা অভিযোগগুলো এরকম আসছে, তাহলে তো এটা তদন্তের আওতায় আসা উচিত যে আসলে কোনো পার্টিকুলার দেশ থেকে বেশি এমপ্লয়ি আসছে কিনা, বা পার্টিকুলার দেশের এমপ্লয়ি বেশি আছে কিনা, বা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছে কিনা। এই ব্যাপারে সংশ্লিষ্ট সবার নজর দেওয়া উচিত।